চৈত্রের সন্ধ্যা, তপ্ত হলেও ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। ভরা বাজার পেরিয়ে গঙ্গার ঘাটের দিকে এগোতেই হাওয়াটা সারা শরীরে খেলে গেল। এমন দিনে মালিকাকে নিয়ে গঙ্গার ঘাটে ফুচকা খেতে আসা হয়। এখন নেহা তো বাপের বাড়ি গেছে, তাই নটবরের ভরা ফুচকার গাড়িটা দেখেও ওখানে বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছে হলো না। নটবর আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। অভয়দা, অভয়দা, কি হয়েছে? অভয়দা, বলছি কি তুমি ওই বেঞ্চিটা একটু বসো না, যদি তাড়া না থাকে। তোর চোখ মুখে এমন ভয়ের ছাপ কেন? আসলে দাদা, সত্যি কথাটা হচ্ছে কয়েকদিন ধরে আমি খুব ভয়ে আছি জানো। তোমায় কি করে বলি বলো তো? দেখো দেখো, ভয়ে আমার গায়ে জ্বর চলে এসছে পর্যন্ত। মানে কি বলছিসটা কি তুই? ওর গায়ে হাত দিয়ে দেখলাম সত্যি জ্বরে গা পুড়ে যাচ্ছে। সত্যি করে বলতো নটবর, কি হয়েছে? জানি না গো অভয়দা, একটা ছায়া আমার দিন রাত তাড়া করে বেড়াচ্ছে। ছায়া? ধর, কি আবল তাবল বকছিস? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোর? আশপাশে এত লোকজন ঘোরাঘুরি করছে, তাও তুই ছায়া দেখতে পাচ্ছিস? তুই অত চিন্তা করিস না, তোর জন্য আমি কিছু জ্বরের ট্যাবলেট এনে দিচ্ছি, বরং সেগুলো খা। আর বেশি জ্বর হলে ডাক্তার দেখাতে যাস কিন্তু। বাড়ি পৌঁছে দেখলাম সামনের গেটে তালা খোলা। তাহলে মনে হয় মালিকা ফিরে এসেছে। তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। মালিকা, এসে পড়েছো? হ্যাঁ, এসেছি। শোনো না, আমার ব্যাগ থেকে জামা কাপড়গুলো বের করে একটু গুছিয়ে রাখো না গো। আচ্ছা, রাতের জন্য কি খাবার হবে? ভাত আর আলু সেদ্ধ করো, আর কিছু করতে হবে না। ইস, একবার ফোন করে বলতে পারতে, তাহলে দুটো ডিম নিয়ে চলে আসতাম। রান্নাঘরে গিয়ে দেখলাম বাটিতে চাল মাপাই আছে। যাক, ভালোই হলো, কতক্ষণ আর লাগবে। মালিকা, তোমার এখনো হলো না? দেখো না কে এসেছে, কখন থেকে কলিং বেল বাজছে। আমার এখনো দেরি হবে। কে কে এত রাত্রে আবার কে এলো? দরজা খুলতেই চমকে উঠলাম। উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে রয়েছে নটবর। এ কি নটবর, তুই এখানে? বাড়ি চিনলি কি করে? নটবর তখনও কথা বলার অবস্থায় নেই। জানি না অভয়দা, বিশ্বাস করো, ওই ওই ছায়ামূর্তিটা তাড়া করতে করতে এই বাড়ির পাশ দিয়ে কোথায় মিলিয়ে গেল। নটবরের মতলব এবার সত্যি সুবিধের ঠেকলো না। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? দেখ নটবর, ঢপবাজির একটা মাত্রা থাকে। তুই আমায় ফলো করছিস না তো? ছি ছি, এসব কি বলছো দাদা? আমি তোমার কাছে বিপদে পড়ে এলাম। দেখ নটবর, আমি এখন তোকে কোনো সাহায্য করতে পারবো না। তুই বাড়ি যা। তেমন হলে তুই ডাক্তারের কাছে যা। আমি কিন্তু তোর শরীরের আর মানসিক অবস্থা মোটেও ভালো দেখছি না। নটবর আর একটা কথাও বলল না। মাথা নিচু করে অন্ধকারে কোথায় যেন মিশে গেল। আশ্চর্য। মালিকা, আর কত সাজবে? তুমি এমনি এত সুন্দর, আমি তো তোমার থেকে চোখই ফেরাতে পারি না। আর এদিকে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, যাই। কতদিন হয়ে গেল তোমার জন্য সাজি না, একটু সময় তো লাগবেই। এই জন্য তোমায় খুব ভাল লাগে জানো, কিন্তু তুমি তোমার নিজের শরীরের মোটেও খেয়াল রাখো না। রাখছি গো, রাখছি। রাত কত হলো খেয়াল আছে? যাই গো, যাই। কতদিন চোখে কাজল পরি না, মাথায় ফুল লাগাই না। দেখো কেমন লাগছে আমায়। অত দূর থেকে ভালো করে দেখা যায় বুঝি? এই নাও, তোমার সামনে এসে বসলাম, এবার বলো তো। কি গো, চুপ করে রইলে? ভালো লাগছে না বুঝি? খুব সুন্দর লাগছে। জানো মালিকা, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটল। কি হয়েছে? নটবর
গঙ্গার ধারে আমরা যার থেকে ফুচকা খাই গো। আজ ওদিকে একটু গিয়েছিলাম, তুমি ছিলে না, একা দাঁড়িয়ে ফুচকা খেতে আর ইচ্ছে করছিল না। তারপর ছেলেটা দেখি কিছুক্ষণ আগে আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি সব বলছিল, কি যেন ছায়া নাকি ওকে তাড়া করে চলেছে। ও বাড়ির ঠিকানা পেল কোথায় বুঝতে পারলাম না। ওকে তো ঠিকানা আমি দিয়েছি। তুমি দিয়েছো? কেন? আহা, রাগ করছো কেন? আমি কি করতাম? মালিকা, তুমি জানো না তোমায় নিয়ে আমার কতটা দুশ্চিন্তা হয়। কি বলবো তোমায়। হাত মুখ ধুয়ে যখন ইজি চেয়ারে বসলাম, তখন মালিকার চোখ ছলছল করছে। আমার কিছু হবে না প্রিয়, আমি খুব ভালো আছি, বিশ্বাস করো। আমি জানি তুমি খুব ভালো আছো। ছাড়ো, নাও এখন ঘুমিয়ে পড়ো তো। আমি বরং তোমায় একটা কবিতা শোনাই। তোমায় নিয়ে এমনি খেলা ঝড়ের খেয়া মাঝে, তোমার মতো একটি মেয়ে আধারে লুকিয়ে আছে। ঝড়ের শেষে এমনি বেশে একটি চিঠি রাখা, তখন তুমি ঘুমের দেশে আমার চেনা মালিকা। এই যে, দরজা খুলুন, দরজা খুলুন। প্রচণ্ড ঘুম চোখে এমন বিচ্ছিরিভাবে দরজা ধাক্কানোর শব্দ শুনে তড়িঘড়ি সদরের কাছে ছুটে গেলাম। এ কি পরিতোষদা, তুমি এখানে? ভাই, এই যে তোমার 700 টাকা রাখো আর আমার শাড়িটা ফেরত দাও তো। কোন শাড়ি? যে শাড়িটা তুমি 7 দিন আগে আমার দোকান থেকে কিনেছিলে, ওটা আমায় এখনই ফেরত দাও। কেন, কি হয়েছে? অত শত জানি না, ফেরত দাও ওই শাড়ি। হ্যাঁ, এই ঝামেলা আমি আর নিতে পারছি না। কি হচ্ছে সে আমি তোমাকে কি করে বলি বলো তো? কি মুশকিল, ও শাড়ি তো দেওয়া যাবে না পরিতোষদা। কালই মালিকা ওই শাড়ি পরে ফেলেছে। কে মালিকা? মালিকা আমার স্ত্রী, ওকে নিয়েই তো গেলাম শাড়ি কিনতে। আশ্চর্য, কি একটা বিশ্রী গন্ধ আসছে না? হঠাৎ পরিতোষদার এমন আচরণে বিস্মিত হলাম। লোকটাকে তো যথেষ্ট সুস্থ বলেই মনে করতাম। কি জানি আজ কি হলো। কি উল্টোপাল্টা কথা বলছেন পরিতোষদা? তুমি ভাই ওই শাড়ি আমায় দিয়ে দাও, আমি চলে যাব। শুধু শুধু অশান্তি করবেন না পরিতোষদা, ওটা দেওয়া সম্ভব নয়। ভদ্রভাবে বলছি এখান থেকে বেরিয়ে যান, নইলে কিন্তু খুব খারাপ হবে। এরপর পরিতোষদা একটা কথাও না বলে মাথা চুলকোতে চুলকোতে চলে গেল। আজকাল লোকেদের হয়েছেটা কি বুঝতে পারছি না। দেখেছো, এত বেলা হয়ে গেল এখনো খবরের কাগজটা পর্যন্ত দিতে এলো না শিবু। এরপরের মাস থেকে ওরা একটা ব্যবস্থা করতে হবে দেখছি। পূর্ণিমা দিয়েও তো দেখছি এলো না। এবার ঘরের কাজগুলো কে করবে? এই মালিকা, মালিকা, এবার একটু ঘুম থেকে ওঠো। আর কতক্ষণ ঘুমোবে? মালিকা, এই মালিকা। সদর থেকে শোবার ঘরের দিকে এগোতে একটা জিনিস খেয়াল করলাম। শোবার ঘরের দরজাটা বন্ধ। কি ব্যাপার? মালিকা, এই মালিকা। 2-4 বার ঘরের দরজায় ধাক্কা দিতেও খুললো না ওটা। দাদাবাবু, দাদাবাবু, ও দাদাবাবু। কে? আমি পূর্ণিমা গো, পূর্ণিমা। ও পূর্ণিমাদি, তুমি? কটা বাজে এখন? সব কাজ পড়ে আছে, এত বেলা করে তুমি এলে, কখন কি হবে বলো তো? এ কি দাদাবাবু, আপনি তো আমায় 7 দিন আগে কাজ থেকে ছাড়িয়ে দিলেন, বললেন আর আসতে হবে না। আমি তো আজ আমার মাইনে নিতে এসেছি। এবার আমার খটকা লাগলো। সবাই আমার সাথে এমন অদ্ভুত আচরণ কেন করছে? তাহলে কি কিছু গন্ডগোল হচ্ছে? দাদাবাবু, ও দাদাবাবু, আমার মাইনেটা দিন, আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা পূর্ণিমাদি, আমার একটা কথা বলো তো। আমি তোমাকে আসতে বারণ করেছিলাম? হ্যাঁ, তবে নয় তো কি। আমার তো ঠিক মনে পড়ছে না, তোমাকে মালিকা বারণ করেনি তো? মালিকা? না না, বৌদিমণি কেন বারণ করবে? দূর দূর, আপনি সব ভুলে যাচ্ছেন দাদাবাবু। কি যে হলো আপনার? টাকাটা নিয়ে পূর্ণিমাদি সদর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়েছিলাম।
কি গো, কি এত ভাবছো? মালিকা, তুমি? শোবার ঘরের দরজাটা বন্ধ ছিল, বুঝতে পারলাম না কেন। কি বলছো? দরজা বন্ধ ছিল? ধুর, তুমি যে কি বলো না। হ্যাঁ গো, সত্যি। আমি অনেকবার দরজায় কড়া নেড়েছি, দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, কিছুতেই খুলছিল না। পরিতোষদা, পূর্ণিমাদি বলছিল। আহ, ওদের কথা থাক। চলো, তোমার জন্য গরম গরম লুচি আর রাবড়ি করে রেখেছি। তুমি আমার জন্য লুচি রাবড়ি করেছো? কখন করলে? আহা, আসো না তুমি। মালিকার হাতের ওই লুচি রাবড়ি যখন মুখে তুললাম, সে স্বাদ অমৃতের মতো লাগলো। তার থেকেও ভালো লাগলো মালিকার সেই মিঠে হাসি। আমি জানি নে তোমার চোখের মায়া সত্যি কিনা মিছে। তোমার সাথে চলতে পথে হারিয়ে গেছি নিজে। ওই হাসিতে কি আছে বলো? আমার চোখে সন্ধ্যা এলো, ঝড়ের মতো একটা পাখি উড়তে গিয়ে কি হারালো, কি হারালো। নাও, এবার খাও। অনেক হয়েছে কবিতা। খাচ্ছি খাচ্ছি, তুমি খাবে না? না, তুমি আগে খাও। তৃপ্তি করে দুটো লুচি যখন মুখে পুরলাম, তারপর খেয়াল হলো আমার আশপাশে মালিকা নেই। মালিকা, 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 কই গেলে? এই তো কথা বলছিল আমার সাথে, হঠাৎ গেল কোথায়? মালিকা, মালিকা। ওর কোনো সাড়া শব্দ না পেয়ে খাবার ছেড়ে উঠে পড়লাম। সহসা নাকে একটা তীব্র পচা গন্ধ এলো, গাটা গুলি উঠলো আমার। গন্ধটা খাটের তলা থেকেই আসছিল। একটু একটু করে খাটের তলায় উঁকি দিলাম, তখন আমার সারা অঙ্গে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে। খাটের তলায় চাদর মোড়ানো কিছু একটা দেখতে পেলাম। কি গো, কি করছো? লুচি রাবড়িগুলো খেলে না? হ্যাঁ, ও মালিকা, তুমি এখানে? কোথায় চলে গিয়েছিলে? কোথায় যাব? আমি তো তোমার সামনেই বসেছিলাম। মালিকা, আমার না মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কখনো ভুলভাল শুনছি, আমি না কিছু বুঝতে পারছি না। আমি যেন তোমার চোখে হারাচ্ছি মালিকা। সে তো তুমি সবসময়ই হারাও। আজ কিন্তু রবিবার। তুমি কি বলেছিলে, মনে আছে? কি বলেছিলাম? বেশ, তো ভুলে গেলে? আমাকে প্রতি রবিবার ঘুরতে নিয়ে যাবে কথা দিয়েছিলে তো। ও আচ্ছা, এই ব্যাপার। তা বেশ, তো নিয়ে যাব বিকেলে না হয়। মালিকা, মালিকা, একটা কথা বলি তোমার। আমার না চাকরিটা চলে গেছে জানো। হাতে টাকা পয়সার খুব টানাটানি। এতদিন ভয় তোমায় বলতে পারিনি। আমি তোমার দায়িত্ব নিয়েছি, অথচ দেখো এইভাবে চাকরিটা চলে যাবে কে জানতো। তবে তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো চাকরির ব্যবস্থা ঠিক হয়ে যাবে। দেখো, আর মাত্র কয়েকটা দিন। মালিকা চুপ রইল, একদম চুপ। তারপর বললে, বাইরে সন্ধে ঘনিয়ে আসছে, আমায় নিয়ে ঘুরতে যাবে না? ওর চোখের দিকে চেয়ে আমি একটা কথাও বলতে পারলাম না। যাচ্ছি। সাইকেলে চড়িয়ে মালিকাকে নিয়ে যখন বেরোলাম, তখন বাইরেটা একদম শূন্য। এ শহরকে যেন আমি একদম চিনি না। বাড়ি ঘর, রাস্তাঘাট, পার্ক, হল সব কিছু আছে, কিন্তু একটাও মানুষ নেই। জনপ্রাণীহীন একটা শহর। মালিকা, আশপাশটা কেমন নির্জন দেখাচ্ছে দেখো। আমি তো এখন এমন জায়গাতেই থাকি যেখানে কেউ থাকে না। এসব কি ভুলভাল বকছো? তুমি তো আমার সাথেই থাকো। তোমার সাথে থাকলেও আমার শহর যে আলাদা অভয়। একটা কথা বলি তোমায়, মুক্তি দাও। তুমি আমায় মুক্তি দাও এবার অভয়। আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার অভয়। সাইকেলটাকে দাঁড় করালাম। কি শুরু করেছো তুমি মালিকা? অনেকক্ষণ থেকে তোমার বাজে কথা শুনছি। এমন করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। হঠাৎই যেন মালিকার শরীরে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম আমি। সে পরিবর্তন আমার সারা শরীর কাঁপিয়ে দিল। ওর গায়ের সেই কোমল পেলব চামড়া মুহূর্তে খসে খসে পড়ে গেল, আর বেরিয়ে এলো একটা পচা কলা শরীর।
চারদিকে ধোয়ার কুণ্ডলি যেন সমস্ত কিছুকে ধীরে ধীরে গ্রাস করে ফেলল। এইসব এইসব কি হচ্ছে? মালিকা, আমার ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে আমার। মালিকা, 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 আমার ভয় করছে। হঠাৎ পাশ থেকে শুনতে পেলাম পরিতোষদার গলা। তাকিয়ে দেখো অভয়, ও মালিকা নয়, মালিকা বেঁচে নেই। ওকে মুক্তি দাও, মুক্তি দাও। ফিরে ওদিকে তাকাতেই কোত্থেকে নটবরের গলার স্বর শুনলাম। হ্যাঁ অভয়দা, ও মানুষ নয়, তাকিয়ে দেখো, মুক্তি দাও, মুক্তি দাও ওকে। মুখ থেকে একটা কথাও বেরোলো না, কণ্ঠ রোধ হয়ে এলো আমার। সামনে তাকিয়ে দেখলাম মালিকার সে রূপ, সেই বেশ সব কোথায় যেন হারিয়ে গেছে ধীরে ধীরে। দেহটা পুঁচে গলে দুমড়ে মুচড়ে বাতাসের মধ্যে মিশে যাচ্ছে। চোখের সামনে এক আকাশ শূন্যতা, সে শূন্যতার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে একটা মানুষ। মালিকা! আমি আজ সকাল থেকেই সন্দেহ করছিলাম একটা বিশ্রী গন্ধ পেয়ে। বাড়ির সামনে দিয়ে যেতে গিয়েই থমকে দাঁড়ালাম। দেখলাম খবরের কাগজে স্তূপ আর বেশ কিছু দুধের প্যাকেট বাড়ির সামনে পড়ে আছে। সন্দেহ হলো বাড়ির ভেতর থেকে অনেক দিন ধরে কেউ সাড়া দিচ্ছে না কেন। তারপর এখানে আসতে দেখি অভয় কেমন বিকারগ্রস্তের মতো চিৎকার করছে। উফ! আর খাটের তলায় পচে যাওয়া একটা বডি। মালিকা, মালিকা, আমার মালিকা, আমার মালিকা। দাদাবাবুর এমন অবস্থা চোখে দেখা যায় না গো। বৌদিমণিকে কত ভালোবাসতো, সে তো আমি নিজের চোখেই দেখেছি। দিন সাতেক আগে তো আমার কাছে ফুচকা খেতে এসেছিলেন উনি। তখন থেকেই কেমন একটা আচরণ করছিলেন, কি যেন একটা নাম করছিলেন বারবার, মালিকা না কি জানি না। কি ঘটেছে তারপর? হ্যাঁ, আমারও বিষয়টা সুবিধার লাগছে না। চলো এখনই পুলিশের খবর দিতে হবে। কিছু কিছু চির সুখের গল্প অচিরেই থেমে যায় এমনভাবে। হয়তো অভয় আর মালিকার গল্পটাও এভাবেই থেমে গিয়েছিল। ওরা চেয়েছিল একটা সুন্দর সংসার, তাই গোপনে নিভৃতে সবার অলক্ষ্যে ওরা বিয়ে করেছিল। অভয়ের চাকরিটাও হঠাৎই চলে গিয়েছিল, তার কালো ছায়াও ওদের সম্পর্ককে গ্রাস করতে পারেনি। মালিকা ভেবেছিল ওর পরিবারও সবটা মেনে নেবে, কিন্তু বিয়ের 7 দিন পরেই এক রাতে মালিকার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়, আর মুহূর্তেই সব শেষ। অভয় বুঝতেও পারেনি মালিকা কখন ওর কাছ থেকে চিরতরে হারিয়ে গেছে।